সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগের উদ্যোগের নবম সংস্করণে যোগ দিতে তিনি এই সফর করবেন। রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ৩ দিনব্যাপী এই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে তিনি রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ পত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই আয়োজনে ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ শীর্ষ কর্মকর্তারা তা সফরসঙ্গী হবেন। আগের বছরগুলোতে সৌদির বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা অংশগ্রহণ করেছেন। ২০২৪ সালের সম্মেলনে বিশ্বের শীর্ষ প্রধান নির্বাহীরা সহ বিভিন্ন দেশের ৮,৫০০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, এবারের সম্মেলনে আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান ব্ল্যাক রকের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ফিঙ্ক, সৌদি তেল কোম্পানি অ্যারামকোর প্রেসিডেন্ট আমিন নাসের, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল রুমাইয়ান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা এই বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে ২৩০টি অধিবেশনে বিভিন্ন দেশের সরকার প্রধান, বিনিয়োগকারী বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী সহ ৬ শতাধিক বক্তা নিজেদের চিন্তাধারা তুলে ধরবেন। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে বিচার কাজ শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করে ট্রাইব্যুনাল। গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত ৩রা আগস্ট জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বিচার শুরু হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন। এরপর ২৮ কার্যদিবসে ৫৪ সাক্ষীর জবানবন্দি এবং ৬ কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনা ও কামালের পক্ষে ৩ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, যা শেষ হয় বুধবার ২২ অক্টোবর। ওই দিন যুক্তিতর্কে সাবেক আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বলেন, দায় থেকে বাঁচতেই এ পথ বেছে নিয়েছেন তিনি। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। হাসিনা কামালের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলেও দাবি করেন এই আইনজীবী। অপরাধ প্রমাণিত হয়নি দাবি করে হাসিনা কামালের খালাস চেয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এ মামলায় আসামি পক্ষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগে মোট ৮,৭৪৭ পৃষ্ঠার তথ্যে ৫টি অভিযোগ আনা হয়েছে। তো আমরা যে সমাজের সোসাইটিতে যে এখন যে ইয়াবাটা চলতেছে, এই ইয়াবাটা হচ্ছে সব থেকে এখন সমাজের জন্য হুমকি স্বরূপ। আর আমি মনে করি মাদকের সাথে অতপ্রথভাবে আমাদের এই দেশের প্রশাসন জড়িত। একজন প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হইলে আপনার কিন্তু মন্ত্রী দরকার, মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে এমপি দরকার, আর এমপি টিকিয়ে রাখতে হলে কিন্তু মেয়র দরকার। তাহলে একজন মেয়র টিকিয়ে রাখতে হলে কাদের দরকার? বিভিন্ন গ্যাংস্টার আছে, বিভিন্ন মাদক ব্যবসায়ী আছে, আপনার চাঁদা পাইতেছে, ভ্যাট পাইতেছে, সব কিছু পাইতেছে। সমস্যা কোথায়? মাদক কখনোই কমবে না। দেখুন, একটা সোসাইটি বা একটা জাতিগতভাবে আমরা আসলে পিছিয়ে পড়ে কেন জানেন? এই মাদকের কারণে। আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধের দিকে তাকান, হিটলার আছে, হিটলার তখন কিন্তু আমরা যে সমাজের সোসাইটিতে যে এখন যে ইয়াবাটা চলতেছে, এই ইয়াবাটা হচ্ছে সব থেকে এখন সমাজের জন্য হুমকি স্বরূপ। আপনি দেখেন, একটা দেশে কিন্তু মাদক ঢুকতেছে, এটা বহির্বিশ্বের একটা প্ল্যান থাকে। আর আমি মনে করি মাদকের সাথে অতপ্রথভাবে আমাদের এই দেশের প্রশাসন জড়িত, বিশেষ করে পুলিশ। কারণ রাষ্ট্রের যে আপনার দায়িত্বগুলো বা অবকাঠামো সব দেখুন, পুলিশ যদি চায় তাহলে এই দেশে আপনার একটা মাদক থাকবে না। পুলিশ সব কিছু জানে, কোথায় মাদক হইতেছে। আপনি যান ঢাকার বেশ কিছু জায়গায় যান, দেখেন যে ওপেনে মাদক বিক্রি করতেছে। সো এগুলো পুলিশ জানতেছে না। তো
আরও কিছু আছে, রাজনীতিবিদও এখানে কিছু চাপ আছে। দেখেন আসলে একজন প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হইলে আপনার কিন্তু মন্ত্রী দরকার, মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে এমপি দরকার, আর এমপি টিকিয়ে রাখতে হলে কিন্তু মেয়র দরকার। তাহলে একজন মেয়র টিকিয়ে রাখতে হলে কাদের দরকার? বিভিন্ন গ্যাংস্টার আছে, বিভিন্ন মাদক ব্যবসায়ী আছে, আপনার চাঁদা পাইতেছে, ভ্যাট পাইতেছে, সব কিছু পাইতেছে, সমস্যা কোথায়? মাদক কখনোই কমবে না। সো আমার মতে আমি মনে করি পুলিশ যদি চায় তাহলে দেশে কোনো মাদক থাকবে না। আমি এজন্য পুলিশকে দায়ী করতেছি, আমি বলবো না যে একজন ডিলারকে দায়ী করব। সাধারণত যারা মাদক বিক্রি করে তাদেরকে ডিলার বলে। সো আমি মনে করি পুলিশ চাইলে 1 ঘন্টার ভিতরে দেশ শান্ত হয়ে যাবে। ডেফিনেটলি মাদকের জন্য ক্ষতিগ্রস্ত হইতেছে, মাদকের জন্য আমাদের যুব সমাজ এখন হতাশাগ্রস্ত। এটা পারিবারিকের জন্য চাপ, যুব সমাজের জন্য হুমকি স্বরূপ। আপনার এইভাবে যদি মাদক চলে, একটা আমাদের দেশে যদি আমরা থার্ড টেম্পল বা তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা একটা ব্যাপার বুঝি, এরকম হারে মাদক চলতে থাকে, একটা সময় যুব সমাজ ধ্বংস হবে। আর যখনই যুব সমাজ তরুণ ধ্বংস হবে তখন আমাদের দেশ থেকে সোলজার বের হবে না। যখনই সোলজার বের না হবে তখনই ওই দেশ দুর্বল থাকবে। কারণ একটা রাষ্ট্রের রাষ্ট্র কিন্তু ঠিক রাখে বা রাষ্ট্র টিকিয়ে রাখে কিন্তু আমাদের দেশের সোলজাররা। সোলজার যত স্ট্রং থাকবে একটা দেশ তত আমি মনে করি শক্তিশালী থাকবে। আর এই মাদক যতদিন থাকবে, এরকম দীর্ঘদিন চলে থাকতে হলে আমাদের দেশ থেকে সোলজার হারিয়ে যাবে। তরুণ সমাজ হারিয়ে যাওয়া মানেই সেনাবাহিনী হারিয়ে যাওয়া। আর আপনি দেখেন যারাই সেনাবাহিনীতে অ্যাটেন্ড করতেছে বা যোগদান করতেছে তাদের বয়স কিন্তু 18 কিংবা 20 হয়। তাহলে আপনি একটা ছেলে এখন মনে করেন ক্লাস 7 বা 8 পড়তেছে, সে এখন মনে করেন মাদক সেবন করতেছে 5 বছর বা 4 বছর। 4 বছর আমার মনে হয় একটা ছেলে যদি ইয়াবা সেবন করে বা গাঁজা বাবা সেবন করে, তাহলে ওই ছেলে 18 বা 20 বছরে দাঁড়িয়ে সে কি থাকতে পারবে? সে সঠিকভাবে থাকবে? তাকে দিয়ে কিছু হবে? সম্ভব না। সো মাদক আমাদের জন্য না, সারা পৃথিবীর জন্যই হুমকি স্বরূপ। আমি এই মাদককে বয়কট করতেছি। পাশাপাশি আপনারাও সিরিয়াস হন। আপনাদের কাছে যদি আমার কথা যুক্তিসম্মত মনে হয় আপনারা এটা নিয়ে উপর কর্তৃপক্ষে যান। কারণ আমি মনে করি যে মিডিয়ার হাতে অনেক কিছু আছে। আমরা মিডিয়ার উপরে অনেক সম্মান আছে আমাদের, কারণ মিডিয়া চাইলে অনেক কিছুই করতে পারে। তারা সঠিকটাও ছড়াইতে পারে সমাজের জন্য, ভুলটাও ছড়াইতে পারে। তো আপনারা সঠিকভাবে কাজ করেন, এটা নিয়ে সিরিয়াস হন। মাদক নিয়ে আপনারা এভাবেই করেন, আমার মনে হয় সবাই কাজ করলে সম্ভব। ভাড়াটা একটু কম অটো মিশুর কারণে, অটো মিশু চলে, জ্যাম জট অনেক রোডের ভিত্তি ওরা লাগায় দেয়, এলোমেলোভাবে চালায়, কম ভাড়ায় যায়। সবচেয়ে সমস্যা আমাদের এটাই হলো যে এই রাস্তাঘাটের সমস্যা করে বেশি। অটোর ভাড়া গিয়ে সিএনজি চলা যায়, সিএনজি চলে গ্যাসে, অটো তো আর গ্যাসে চলে না। সে কারণে একমাত্র আমাদের সমস্যা রাস্তাঘাটের সমস্যা, আপনার এলোমেলোভাবে চালায়, কম ভাড়ায় যায়। সবচেয়ে সমস্যা আমাদের এটাই হলো যে এই রাস্তাঘাটের সমস্যা করে বেশি। জমা তো আর কম নয়, জমা 1200 দিতে হয় আমাদের, জমা তো আর কম না। 1000 পাইতাম, এখন মনে হয় 500 টাকা পাই। অনেক অবস্থা খারাপ হয়ে যায় অটো রিক্সার কারণে। ব্যবস্থা নেওয়া তো অবশ্যই উচিত, এরা চলুক, এরা গরিব মানুষ চলুক, যাতে এই রোড বাই চলে, ভিতরে চলে। এই মেন রোডে চলে আমাদের সমস্যা করে, আমাদের না সব এই সবারই মানে জনগণের সমস্যা করে। হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটেই, এটা খোলামেলা না। এরা তো চালায়, খুব স্পিডে চালায়, এরা মনে করেন যে আস্তে চালাইতে পারে না, সারাদিনে সমস্যা করে না। এর আগে ছিল না, এই সরকার পরিবর্তন হওয়ার পরে আরও প্রচুর বেড়েছে, মানে কোথাও বাদ নেই আর কি। মানে আইন যদি ইচ্ছা করে যে এদের চলুক, এদের সুন্দরভাবে জানিয়ে চলতে পারে সবাই, মানে সবাই চলুক আর কি। আমরাও গরিব মানুষ, ওরা গরিব মানুষ, এলোমেলোভাবে চলে, এটাই আর কি। এটাই সমস্যা আর কি। রাস্তাঘাট দুর্ঘটনা তো ঘটেই, যেখানে এসে সেখানে ঢুকে দেয়, মনে করেন যে যেখানে এসে সেখানে দাঁড়ায়, উল্টা পাল্টা চালায়। ভাড়াটা একটু কম অটো মিশুর কারণে, অটো মিশু চলে, জ্যাম জট অনেক রোডের ভিত্তি ওরা লাগায় দেয়, এই কারণে আমাদের ভাড়াটা খুব কম। সরকারের উচিত যে অটোগুলো বন্ধ করে দেয়, মানে বন্ধ বলতে কি সাইডে মাইডে চলো করা, আগে যেভাবে চলছে ওইভাবে চললে আর কি আমগুলিকে একটু সুবিধা হইতো। এই আর ঘরে বউ বললাম ঠিক মতো খাওয়ান পাইতেছে না, আমরা ঠিক মতো জমা দিতে পারতেছি না, মহাজনের হ্যারাসমেন্ট হইতেছে, জমা তো আর কম নিতে আসে না। কিন্তু রোডে এলে টিপ নাই, অটোর ভাড়া গিয়ে সিএনজি চলা যায়, অটো গ্যাসে চলে, সিএনজি চলে গ্যাসে, অটো তো আর গ্যাসে চলে না। ওরা 10 টাকা কমে যেতে পারে, আমরা তো আর কমে যেতে পারি না, তো আমাকে বয়া থাকতে হয়। আমাকে তো খরচ বেশি, ওকে তো খরচ কম। আমরা চাই ওরা এইভাবে যেভাবে আগে চলছে ওইভাবে চললে হয়তো আমরা একটু চলতে পারতাম। ওকে একবারে তো আর বন্ধ করে দেওয়াটা সম্ভব না, ওরাও গরিব, আমরাও তো গরিবই। দেখা গেছে চলুক, সবাই মিল মতো আর কি চলুক, আগের মতো চলুক, তাহলে আর কি আমরা একটু চলতে পারবো। সরকার পরিবর্তন হওয়ার পরে থেকেই যেমন অটো মিশুটা আর কি রোডে অ্যাভেলেবেল চলতেছে, সব রোডেই চলতেছে। সব রোডে যদি অটো চলে তো তার সিএনজিতে বাড়া হয় না। 300 টাকা নিতে অনেক কষ্ট হয়ে যায়। সরকার যাওয়ার পরে তো এরকম পরিস্থিতি। পুলিশের ধরলে তো সমস্যা, পুলিশের ধরা কালে তো আমরা তো মেন রোডে যাই না। গাড়িটা ধরলে মনে করেন 2000 লাগে, আবার 10 দিন পর দেয়,
10 দিনে 500 করে কামাইলেও তো 5000। আগের মতো খ্যাপ নাই, গাড়ি প্রচুর। মনে করেন জমা 400 টাকা জমা, 300 টাকা নিতে অনেক কষ্ট হয়ে যায়। সরকার যাওয়ার পরই তো এরকম পরিস্থিতি। নির্বাচনের তো দরকারই, নির্বাচন না হলে দেশ এরকম অচল হয়ে যায়। আগের সরকার যাওয়ার পরই তো দেশ একবারে হয়ে গেছে। তবুও তো মনে করেন খাইয়ে দিয়ে মনে করেন 500 টাকা লই যাওয়া যাইতে, 1000-1200 টাকা মারা কোনো ব্যাপারই ছিল। আর এখন জমা দিয়েও 400 টাকা 300 টাকা নেওয়া যায়। এটাই তো বলি যে মানুষের কাছে টাকা পয়সা নাই, কেমনে কম সরকার লয়ে গেছে নাকি, দেশের পরিস্থিতি একবারে খারাপ। গাড়িটা ধরলে মনে করেন 2000 লাগে, আবার 10 দিন পর দেয়। 10 দিনে 500 করে কামাইলেও তো 5000। আবার দেখা যাইতেছে মনে করেন মাহাজনের 3000 জরিমানা দেওয়া লাগে, যা খরচ দিয়ে আনা লাগে সব নিজের দেওয়া লাগে, মালিক জানা চাইরে না। পুলিশের ধরলে তো সমস্যা, পুলিশের ধরা কালে তো আমরা তো মেন রোডে যাই না। মেন রোডে যাইলে পুলিশের ধরে গাড়ি উল্টায় রাখে, 2 ঘন্টা 3 ঘন্টা বসায় রাখে, আর নয়তো জাম্পিং করে। 7-10 দিন পরে 3000-4000 টাকা খরচ হয় ছুটায় আনতে। আমরা তো মনে করেন এই গাড়ি যে মতন বাইরেছে অটো গাড়ি, এটা লাইসেন্স হইতো, রিমান্ডে চালাইতাম, তাহলে আমরা জন্য সুবিধা। অবৈধভাবে চালাইতাছি, তাতে তো আমরাও কষ্ট না। আগেও ভালো ছিল না, আগেও তো এটা অবৈধই। আগে মানে নেতা টেতারা কিছু টাকা পয়সা খাইতো, একটা টিকিট দিত, টিকিট দিত। এগুলো বন্ধ করে দিলে, তারপরে দেশের ব্যাটারি বন্ধ করে দিলে তো এমনি গাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু তা না করিয়ে সরকার কি করে যে আমাকে গরিবের উপরে যাই হামলা করে পুলিশ। অটো না থাকাই ভালো। তো দিন মনে করেন এই অটো থাকবো, আর দিন দিন বাড়ে, এটা তো আর মনে করেন কমতে আসে না। আর এটা বন্ধ করতে হইলে আসলে অরিজিনাল হইলে যে যেখানে এই গাড়িগুলো বানায় এইগুলো বন্ধ করে দিন আগে। এগুলো বন্ধ করে দিলে তারপরে দেশের ব্যাটারি বন্ধ করে দিলে তো এমনি গাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু তা না করিয়ে সরকার কি করে যে আমাকে গরিবের উপরে যাই হামলা করে পুলিশ, যে ধৈর্য নিয়ে যায় 2000 টাকা দিয়ে সারাই আনা লাগে, 7 দিন রাখে, মাহাজনার জমাও দিতে হয় 400 টাকা। তাহলে এইটা দিয়ে তোর আমাকে বসায় এই যে বাইরে একটার সময় ভাড়া মারছি 60 টাকা, মাহাজনার জমা 400 টাকা, 340 টাকা কোন সময় মারমু। এরপর নিজের প্যাডের ক্ষুধা, এগুলো কই পামু? সংসার খরচ আছে না, ঢাকা শহর নির্ম বাসা ভাড়া দিলে 4000 টাকা বাসা ভাড়া আছে। কিন্তু তা না করিয়া পুলিশ করে কি আমাকে ধৈর্য নিয়ে থানায় নেয়, গাড়িতে ধৈর্য ভাঙচুর করে। আসলে যে এই দেশের সরকার এগুলো বন্ধ করতে হইলে, আগে মেইন জায়গা বন্ধ করতে হবে। ইনপুট বন্ধ না কইরা আগে বন্ধ করে হইলে গরিবের উপরে অত্যাচার, তাহলে কি কমো বাবা? এর উপরে তো আর আমাকে কোনো এখন প্যাডের ক্ষুদে চালাইতে হয়। এই যে শরীরে জ্বর, তা নিয়েও রিক্সালয় বাইরে দিতেছে, মাহাজনে যদি গ্যারেজে গাড়ি বন্ধ থাকে তারপরও 400 টাকা তার জমা দিতে হবে, কই পামো? এগুলো বন্ধ করতে হলে চাচা, এগুলো বন্ধ করতে হলে আগে ঘোড়া বন্ধ করতে হবে, ঘোড়া বন্ধ করে তারপরে হইলে এগুলো বন্ধ করতে হবে। তাছাড়া বন্ধ করার কোনো লাইন এই দেশ হবে না। যে সরকার আসুক, যেই সরকার আসুক, এগুলো বন্ধ করতে হলে আগে ইনপুটগুলো বন্ধ করতে হবে, ব্যাটারি বন্ধ করতে হবে, সবকিছু বন্ধ করে এরপর হইলে এইটার উপরে। কারণ এটা যদি মাল আমরা না পাই তাহলে আমি বন্ধ হয়ে যাই। কিন্তু এটার মাল তো পাইতে আছি সব আমরা অ্যাভেলেবেল। তারপরে আপনি দেখেন এই শহরে যদি দৈনিক নতুন রিক্সা বাইরেছে, যেগুলো পুরনো আগে বাইরেই ছিল এগুলো থাকতো, তেও একটা পর্যায়ে থাকতো। কিন্তু তা না বন্ধ না করে নিত্য নতুন গাড়ি বাড়ি করে। আগে আসলে এই 2 জনের রিক্সা, এখন বাড়ি করে 3 জনের রিক্সা, যেমন প্রতিবন্ধী গাড়িগুলো, বড় গাড়িগুলো বাড়ি করে। এগুলো তো মনে করেন না, এগুলো বন্ধ করতে হলে আগে ঘোড়া বন্ধ করেন, তারপরে হইলে আপনারা এইটার উপরে হামলা দেন, তাই আমিই বন্ধ হয়ে যাবে। যদি আমি এইটার জিনিস না পাই তাহলে চালাবো কি দিয়া? কিন্তু এই করে না। হ্যাঁ, আবার বাংলা চলুক, পায়ের রিক্সা চলুক, পরিশ্রমও ভালো হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এগুলো চালাইলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে না। অটো না থাকাই ভালো। এই অটোর জন্য খ্যাপ মনে করেন আমরা পাই না, পরিষ্কার মানুষ উঠতে পারছে না। ওই সিটের উপর কয় যে সিট ছোট হয়েছে, মাজা বড় হচ্ছে, এখন মানুষ এইটার জন্য আর উঠে না। মানুষ সারাদিনে মনে করেন 500 টাকা জমাইতে খুব করি না, পরিষ্কার মানুষ উঠে না। এখন মনে করেন এইটা দিয়া আজকে সারাদিনে 200 টাকা ভাড়া মারছে, মানুষ উঠতে পারছে না। মানে এই অটোর জন্য খুব না থাকাই ভালো। আমার হিসাবে বাংলা থাকাই ভালো, অটোটাই ভালো। প্রচুর কষ্ট, মানে মানুষ না উঠলে বাড়ির কিস্তি মিস্তি আছে, কিস্তি মিস্তি চালা পারি না ঠিক মতে। এই অটোর জন্যে অটো না থাকাই ভালো। আমার ছেলেদের কাছে রাখা দেখি শুনি, কেন তুমি সরকারি চাকরি ছেড়ে এই এত দায়ী মাদ্রাসা করতে গেলে? 1984 সালে
এই স্বতন্ত্র এতটাই মাদ্রাসাগুলো জাতীয়করণ বা এমপিও করানোর জন্যই আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। আমি একটা বাড়িতে মাদ্রাসা করেছিলাম, যা 1984 সালে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং সেখানে 4 জন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান করাচ্ছি রীতিমতন অদ্যাবধি। আজকে 40টা বছর অতিবাহিত হলো, আমাদের মাদ্রাসার আজ পর্যন্ত কোনো বেতন ভাতা পেলাম না, কোনো উন্নতি হলো না। একের পর এক আমরা আশা করি এইবার বোধহয় বেতন হবে, এই মাসে বেতন হবে, এই বছর বেতন হবে, এই মাসে এমপি হবে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেখতে 40টা বছর কেটে গেলেও আমি একজন ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম। আমি 1969 সালে বিএ পাস করে সরকারি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে যে মাদ্রাসাটা করলাম, সেই মাদ্রাসা অদ্যাবধি আমি আজকে বেতনও পেলাম না। সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে আমি পথে পথে ভবঘুরের মতো ঘুরে পাচ্ছি। আমার অন্যান্য শিক্ষকরা তারা কোনো বেতন পায় না, কি কষ্টের ভিতরে আছি এইবার চিন্তা করেন। আমরা মনে করি যে এই সরকার এসে বেতন দেবে, এই সরকার এসে বেতন দেবে, এই আশায় আমাদের জীবনটা অতিবাহিত গেল। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আজ পর্যন্ত কোন সরকার আমাদের একটি পয়সাও দিল না। আমাদের উপবৃত্তি দেওয়ার কথা বলে পয়সা উপবৃত্তি দিল, বই কিছুদিন বই দিল, কিন্তু আমরা পাঠদান করাচ্ছি প্রাইমারি স্কুলে যেরকম পাঠদান করায় আমরা সকালেতে বিকাল 4টা পর্যন্ত প্রাইমারি স্কুলের মতন আমরা ওইভাবে রেগুলার স্কুল করি, মাদ্রাসায় যাই, সেই লেখাপড়া শিক্ষা দিই, তারপর আমরা বাড়িতে চলে আসি। কিন্তু এইভাবে মানুষ কতকাল বাঁচতে পারে আপনারা চিন্তা করেন। আমার বাপ বাড়িতে বহু ছেলে মেয়ে আছে, ঘর বেড়াতে সংসার ধর্ম সব চলে গেল, কিন্তু আমি অতিবত দুঃখের বিষয় আমি কষ্টের ভিতর ফিরে কাটাচ্ছি। আমি আমার ছেলে মেয়ের কাছে রাখা দেখি শুনি, কেন তুমি সরকারি চাকরি ছেড়ে এই এতটাই মাদ্রাসা করতে গেলে আজ পর্যন্ত তার বিনা বেতনে আর কতকাল কাটাবা? আমি তো এখন মরার পথে, এখন আমার মরার ডাক এসে গেছে। আমি আজকে রাজপথে ঢাকা প্রেস ক্লাবে আসে আমি আন্দোলন করি, এত কষ্ট সহ্য হয় না। এখন আপনারা বলেন আমার এই অবস্থা, প্রাইমারি স্কুলে 65টা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়ে গেল, আমার এতটাই মাদ্রাসা কেন জাতীয়করণ হলো না? আজকে মাত্র সামান্য 18,000 মাদ্রাসা, 18,272টা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হলো না, এমপিও হলো না। আমরা বিনা বেতনে আর কতকাল ধরে আমরা লেখাপড়া শিখাবো? আপনারা মনে করেন যে আমরা বই পাচ্ছি, উপবৃত্ত কিছুদিন বললাম তাও বন্ধ হয়ে গেল, কিছুই দেয় না। আর এখন আমার বাড়ির ঝিনেদা এখান থেকে আসতে আমার 2,000-3,000 টাকা খরচ। আমি টাকা কি করে কত টাকা গেছে আমার জমি লিজ দিয়ে, বন্দুক দিয়ে, মানুষের কাছে টাকা ধার করে এই ঢাকায় আসি, শুধু বেতনের আশায়। ছেলে পেলে না জানো না রাগ করে, কেন তুমি ঢাকায় যাবা? আমি কই যে হয়তো এবার বেতন হয়ে যাবে, উত্তর দিতে পারি না, তো কি করি আমি? টাকাটা খালি হাতে ফিরে যাবো। আমি আশা করি এইবার আমি বেতন দিয়ে বাড়ি ফেলবো, কিন্তু আর হয় না, বাড়িতে পলায় থাকতে হয়। স্ত্রী বউ ছেলে মেয়ের কাছে লজ্জায় কথা বলতে পারি না। আপনারা বোঝেন যে এইভাবে কেন লোক বাঁচতে পারে? কোন লোক যদি 1 মাস চাকরিতে বিনা বেতনে চাকরি করে, তারপরে মাসে চাকরি করতে পারবে না। আর আমরা 41 বছর কাটাই দিলাম, আমাদের কোনো পয়সা নেই, একটি পয়সা নেই, বেতন নেই, ভাতা নেই, কিচ্ছু নেই। কি করে আমরা চলবো? আপনারা বলেন। এই রাজপথে আসে রাত্রি ঘুম নেই, খাওয়া নেই, গোসল নেই, খাদি বান নেই, কি করে কত কষ্ট করে রাস্তায় ফুটপাতে প্রেস ক্লাবে বসাদি নেই, বসাই কামড়া আছে, শুয়ে থাকি। এর মতো কষ্ট কি আছে? আপনারা নিজেরাই বলেন। স্টুডেন্ট, why you call me criminal? ক্রিমিনাল বলে আমরা যৌতিক দাবি জানাচ্ছি এখানে। কোন থানার বা কোন দায়িত্বে রয়েছে? ফার্মগেট থানার রয়েছে, আমাদের রয়েছে ক্রিমিনাল বলছে, আমাদের যৌতিক দাবি জানাচ্ছি। why you criminal? why you call me criminal? আমার গায়ে লেগেছে, আমার গায়ে লেগেছে, আমার গায়ে লেগেছে। why you call me criminal? আমার মাঝখানে বলেছেন স্যার, আপনি আমাকে কেন থ্রেট দিবেন? তোমাকে আমি সবচেয়ে বেশি সহযোগিতা করছি। অবশ্যই না, আপনি বলেছেন স্যার, আপনি আমাকে ক্রিমিনাল বলেছেন স্যার, আপনি আমাকে ক্রিমিনাল বলেছেন। স্যার আমরা এতজন কথা শুনো, আপনি আমাকে ইগো দেখিয়েছেন।
পাঁচ দফা না মানা পর্যন্ত এই রোড ছাড়বো না। উনি ক্ষমা চাইতে হবে আমাদেরকে। ক্রিমিনাল বলেছেন, ক্ষমা চাওয়া লাগবে। প্রশাসনকে ক্রিমিনাল বলেছেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে? আমি কে, তুমি কে? শুনতে দাও না, আমি শেষ করলে তোমরা বলে আলোচনা বসার জন্য আপনি আমাকে ভাব দেখিয়েছেন। আপনি কালকে আলোচনা করবেন না। তুমি অনেক বেশি কথা বলো। আমি রাজপথ ছাড়বো না। ফার্স্ট তারা কিন্তু আমার কাছে গেছে। আমি তাদেরকে যদি রিসিভ না করতাম তাহলে তো আমার যদি মোটিভ খারাপ থাকতো তাহলে আমি তাদের মানববন্ধন করার সময় প্রশাসন আমাদের ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে। তারা স্টুডেন্টদের ধরে নিয়ে যে বলে আমরা নাকি আমরা সন্ত্রাসী করতে আসছি। আমরা স্টুডেন্ট না, আমরা হচ্ছে ক্রিমিনাল। তো এইটা কেন সে বলবে? সে একজন প্রশাসনের লোক, সে আমাদের স্টুডেন্টদের কেন ক্রিমিনাল বলবে? আমরা তো আমাদের ন্যায্য দাবি নিতে আসছি। আমরা এখানে অবস্থান করবো, আমাদের দাবি 5 দফা। 5 দফা যদি পূরণ না হয়, কিছু কিছু পূরণ হয়েছে, যেমন স্পিড ব্রেকার, এরপর নো পার্কিং জোন, কিন্তু কার্যকরভাবে কিছুই না। রাস্তা দখল করে রাখছে, বিভিন্ন ফুটপাতের দোকানপাট, এরপর পার্কিং 3টার পর দিয়ে পার্কিংয়ে ভরে যায়। নো পার্কিং জোন যে দিচ্ছে কোনো ক্লাব নাই, পুলিশ কোনো এটার পদক্ষেপ নেয় না। এটাই যে হলিক্রসের হলিক্রসের স্টুডেন্টের গাড়ি বা কোচিং সেন্টারের গাড়ি সব ফুটপাত দিয়ে, আর এই কারণেই মানুষ বাধ্য হয়ে মেন রাস্তা দিয়ে হাঁটতে হয়। আবার হলিক্রসের গেটের কারণে ফুটপাত অনেকটা হলো, মানে ওরা এই ফুটপাত থেকে আরও 2 হাত দূর পর্যন্ত বেড়া দিয়ে রাখছে, ওদের গেট তৈরি করতেছে 2 বছর ধরে। তো ওই কারণেই মেনলি অ্যাক্সিডেন্টটা করছে কয়দিন আগে ট্রাক যে দুর্ঘটনা। যা করণীয় সব আমি করছি। অবশ্যই কালকে ওরা রাস্তায় নামছে, আমি বলছি আবার তোমরা রাস্তায় নামলা। আমার সকল কথা এই যে ইউটিউবে রেকর্ড আছে, আমি দেখছি অনেকগুলো ভিডিও দেখছি। তোমরা আমাকে যেটা বলতেছো এটা তোমাদের ভুল, হয়তোবা কেউ ভুল শুনছো, অথবা অন্য কেউ বলতে পারে। আমি কথা শেষ করে দাও। আমি বলি যেই শব্দ তোমরা উচ্চারণ করছো, আমি মোস্ট রিসেন্ট, আমি যেটা বলতেছি মন দিয়ে শুনবা, আমি মোস্ট রিসেন্ট হজ করে আসছি, আমি এই শব্দ উচ্চারণ করি নাই। আর কোনো কথা আছে? আমি বলেছি কি বললাম? আপনি ক্রিমিনাল বলছেন, বলেন নাই? আপনি যাচ্ছে পোলাবেন মারছেন, কে মারছে? না না বাবা, কে মারছে? তোমাদের বয়সে কিন্তু অনেক বেশি বড়, হ্যাঁ বেয়াদবি করো না, কথা বেয়াদবি করো না। কেন বের হবে না আমাদের আমরা চাই না। আমরা সবাই নিয়ে তুমি সত্য কথা উনি আমার মারতে আসতেছে। আল্লাহ আছে, তুমি যেটা বলবে এটা সত্য একদম উনি মারতে আসতেছে আমারে। উনি ওনার দিকে দৌড় দিছে, উনি আমার পিছে পিছে দৌড় দিছে। আঙ্কেল ওই পুলিশটা এই যে আমার পিছে দাঁড়ায় আছে। আঙ্কেল শুনেন, আঙ্কেল শুনেন, আমাদের কাজটা কি? আমি দৌড় দিছি, উনি আমার পিছে পিছে বলো আমাদের কাজ সুষ্ঠুভাবে পুরো এলাকার নিরাপত্তা আপনি দেখেন স্টুডেন্টদেরকে। আঙ্কেল শোনেন, আঙ্কেল আমাদের 18 বছর হয় নাই। আঙ্কেল শোনেন, আমাদের আমি তোমাদের কাছে ম্যাক্সিমাম এই যে শুনো, বারবার বলছি রাস্তাটা নেই। আঙ্কেল বলছি আঙ্কেল কই নামবো? না না না, তুমি এটা তোমরাই করছো, তোমরা এই 2-3 জনে মিলে এটা করছো। আঙ্কেল রাস্তাটা নামার আঙ্কেল 23শে অক্টোবর থেকে ইতালির স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া চালু হবে। তবে
এটি সাধারণত 2026 শিক্ষাবর্ষের জন্য হবে। এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে শিক্ষার্থীকে ইতালীয় দূতাবাসে বা ভিএফএস গ্লোবালের মতো অনুমোদিত আবেদন কেন্দ্রে একটি ভিসার আবেদন জমা দিতে হবে। ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় যে নথিগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি বৈধ পাসপোর্ট, ভর্তি সংক্রান্ত প্রমাণ, বাসস্থানের প্রমাণ এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ। আজকে আমরা আলোচনা করব ইতালি স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে। আপনি হয়তো দেখেছেন ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে 23 অক্টোবর থেকে আবেদন শুরু হবে। ক্লিক করে শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে এমন বুলেট বা ভিডিও প্রচার চলছে। এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, যদি আপনি একটি স্টাডি ভিসা বা লং স্টে ভিসার জন্য আবেদন করছেন তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও কনসুলেটের নিয়ম অনুসরণ করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, পলিটেকনিকো ডি মিলানোর ওয়েবসাইটে বলা হয়েছে ফার্স্ট সেমিস্টার 2025-26 জন্য লং স্টে স্টাডি ভিসায় আবেদনে অনুরোধ করা হচ্ছে অক্টোবরের শেষে শুরু করার জন্য। আর ইউনিভার্সিটিয়া ডি মিলানো বিকোকা বা অন্যান্য ইতালীয় ইউনিভার্সিটিতে সাধারণভাবে দেখা গেছে আবেদন প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, অনলাইন রেজিস্ট্রেশন যেমন ইউনিভার্সিটিলিটি এবং কনসুলেট অ্যাপয়েন্টমেন্ট আছে। তাই এই 23 অক্টোবর থেকে আবেদন শুরু হবে। এর তথ্য নিশ্চিত নয় যে কোথায় বা কোন ধরনের ভিসায় তা প্রযোজ্য। আপনি অবশ্যই আপনার সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেট ওয়েবসাইটটি চেক করবেন। প্রস্তুতির জন্য সাধারণ ধাপগুলো আপনাদের সুবিধার্থে নিচে দেয়া হলো। এই ধাপগুলো স্থানভেদে পরিবর্তন হতে পারে, তাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য অংশটি অবশ্যই খতিয়ে দেখবেন। বিশ্ববিদ্যালয়ে বা কোর্স আগ্রহে ভর্তি হয়ে অ্যাডমিশন লেটার যদি পান, অনলাইন রেজিস্ট্রেশন বা প্রি এনরোলমেন্ট করুন, যেমন ইউনিভার্সিটালি পোর্টালে। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত করুন, পাসপোর্ট, ছবি, ব্যাংক সাপোর্ট, আবাসনের তথ্য ইত্যাদি। কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে, তাই পরিকল্পনা আগে থেকে করা বেশ জরুরি। ভিসা অনুমোদনের পরে ইটালিতে পৌঁছান এবং সেখানে পারমেসো ডি সোগিরোনো বা রেসিডেন্ট পারমিট ফাইলিং করুন যদি থাকতে হয়। সাধারণভাবে বলা যাচ্ছে না যে জাতীয়ভাবে 23 অক্টোবর থেকে সমস্ত আবেদন শুরু হবে, তাই এই তারিখ একমাত্র একটি নির্দেশিকা হতে পারে, কিন্তু সর্বত্র প্রযোজ্য বৈধ তারিখ হিসেবে তা কিন্তু একেবারেই নিশ্চিত নয়। সুতরাং আপনি এই তারিখটি মাথায় রাখুন, কিন্তু নিজস্ব ক্ষেত্রে ক্রস চেক করুন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেটের ওয়েবসাইটে ওপেনিং ডেট ফর ভিসা অ্যাপ্লিকেশনস স্পষ্ট আছে কিনা তা খতিয়ে দেখুন। আর একটা সতর্কবার্তা, কখনোই তৃতীয় পক্ষের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিস বা কোনো অতিরিক্ত ফি দাবিকারীদের থেকে সাবধানে থাকবেন। অনেক কনসুলেট এই ধরনের দাবিকে একদমই অনুমোদন করে না। ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজ ঠিকমতো জমা দিন। কোনো লেটার বা ডকুমেন্ট অনুপস্থিত থাকলে আবেদন কিন্তু আটকে যেতে পারে। অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং টাইম আগে থেকেই দীর্ঘ হতে পারে। ধৈর্য ধরুন এবং আগে সূচনা করুন। আপনার পাসপোর্টের মেয়াদ, ছবি, স্পেসিফিকেশন, ব্যাংক সাপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। আমরা ভিডিও করতেছি, লাইভ করা লাগবে।
ভিতরে ঢুকাইছি এজন্য মগের মূল্য যে যেভাবে পাচ্ছেন আছেন দখল করে দেখার জন্য কেউ নেই। বলছিলাম মিরপুর 10 নম্বর গোল চত্বরের কথা, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট, ফুটওভার ব্রিজ এবং ফুটপাত দখল করে আছেন সাধারণ মানুষ এবং পথচারীদের পড়তে হচ্ছে নানা রকম দুর্ভোগে। আজকের এই প্রতিবাদের মাধ্যমে তারই চিত্র তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের নাগরিক সচেতন না, সচেতন যদি হতাম তাহলে আমরা আমাদের পরিবেশকে নিজেরা সুন্দর রাখতে পারতাম। এই অসুন্দর পরিবেশ আমরা নিজেরা তৈরি করি এবং নিজের কারণেই আমরা অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য অসচেতনতা ভোগ করি। এগুলো তো দেখার মতো কেউ নাই। দেশটা এখন দেশের ইচ্ছা মতো চলতেছে। ফুটওভার ব্রিজ দখল, ফুটপাত দখল, রাস্তার দিয়ে হাঁটার জায়গা দখল, এগুলো তো বলার কেউ নাই। এর থেকে প্রতিকার পাওয়ার একমাত্র উপায় একটাই, আমরা বাঙালি সচেতনতাই আমাদের সবচেয়ে বড় মূল জিনিস। যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে এগুলো সম্ভব, এছাড়া সম্ভব না। এই ওভারব্রিজে যে কাঠ দেখতে পাচ্ছেন এগুলোতে তো অনেক ক্ষতি হইতেছে আর কি। মানুষের চলাফেরা দেখা যায় যে মানে বিভিন্ন রকমের আর কি এটা হ্যারাসমেন্টের শিকার হয়। তারপর এখন কেউ কিছু বলতেছে না, সবাই এগুলো এড়ায় চলে দেখে। উচিত আমাদের সবারই আর কি এগুলো নিয়ে কিছু একটু বলার। দখল বলতে কি আসলে 5ই আগস্টের পরে সবাই তো যেভাবে পারতেছে আর কি বসে যেতেছে। কিছু একটা করবে মানুষজন, দেখা যায় অনেকের অনেক মানে কর্মস্থানের ব্যবস্থা থেকে অনেকে চাকরি টাকরি নাই, সেক্ষেত্রে দেখা যায় যে দোকানপাট নিয়ে যেভাবে পারতেছে বসে যাওয়ার জন্য অসুবিধা হইতেছে। তারপরও আমাদের উচিত যে মানুষের যেন ক্ষতি না করে আর কোনো কিছু করা। যেমন দেখা গেল যে রাস্তা বন্ধ না করে চেপে টেপে যদি সবাই ছোট আকারে পরিসরে যদি করে তাহলে ব্যাপারটা আর কি সবাই ভালো হয়। এগুলো তো দায়ী আসলে আমরা যদি একটু সচেতন হই তাহলে তো এগুলো ঠিকঠাক থাকে। এখন আমাদের একটু সতর্ক হইতে হবে, সচেতন হতে হবে, তাহলে আর কি সবকিছু স্বাভাবিকভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সম্ভব। ফুটপাত দিয়ে যখন আসতেছি, এই যে
বিভিন্ন ধরনের আপনার হোটেলের কার্ডগুলা, এগুলো আসলে ছেলে মেয়ে উভয়ই হাঁটাহাঁটি করতেছে, দেখতে তো আসলে বিশ্রী লাগতেছে ভাই সবার চোখে। আর তাছাড়া হচ্ছে যে একটা পরিচ্ছন্ন নগরী গড়তে হলে আপনার তো অবশ্যই একটা সুন্দর মনোরম পরিবেশ থাকা উচিত। চারিপাশ দিয়ে এখন ব্যানার বেষ্টনে ভরে গেছে ভাই, এগুলো আসলে দেখার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। না, ফুটপাত দিয়ে তো আপনার আগেও যেমন ছিল এখনো তেমন। তারপরে হচ্ছে যে আসলে পরিবেশটা আমাদের নিজেদের কাছে, আর সচেতনতা হচ্ছে যে আপনার প্রশাসনের আরো একটু সুদৃষ্টি দিতে হবে। এতে তো অনেক ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি, ময়লা আবর্জনা পরিষ্কার করে না, পরিচ্ছন্ন করে না, আমরা নানা ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা চাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সেটাই দরকার আমাদের মাঝে। বেশি সুবিধা না হয়, ওভারব্রিজ দিয়ে সুবিধা হচ্ছে, ফুটপাতে লোকজন গাড়ি ঘোড়ার জন্য অসুবিধা হচ্ছে, তার জন্য ব্রিজ থেকে আসার অনেক উপকার আছে, কিন্তু ময়লা আবর্জনা ভর্তি, তার জন্য আমাদের সমস্যা হচ্ছে। তোমরা আমার গায়ে হাত তুলবা কেন? কে আমাকে বলেন, কে তুলছে বলেন, গায়ে তুলছে কে বলেন? যদি এক বাপের পোলা হয়, যে গায়ে হাত তুলছো হাত তুল। আঙ্কেল, আপনি স্টুডেন্টের সাথে ব্যবহার করতে পারেন না, আপনি সুন্দর মতো তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? আপনি গাড়ি নিয়ে করে দেন, আপনারা গাড়ি নিয়ে করে দেন, আপনি ব্যবহার করতে পারেন না। কে তুলছে বলেন? কে তুলছে এদিকে? আপনাকে থামতে বলা হয়েছে। আচ্ছা না, আমার একটা প্রশ্ন। আপনাকে দাঁড়া, আপনি কি থামতে বলা হয়েছিল? কি থামতে বলা হয়েছিল? বাচ্চা ওটা কারণ ছিল, অবশ্যই অবশ্যই কারণ ছিল, আপনার কারণ নাই। তাদের কি অবশ্যই কারণ ছিল। ওদের একজনের পেশেন্ট মারা গেছে, আরেকজনের পেশেন্ট ভর্তি। আমি বাইরে চাপাইতেছি, এদিকে আসো। আপনি একটা ইলেকশন দিচ্ছেন, আপনি এটা ক্লিয়ার করেন। আপনার গায়ে যদি কোনো স্টুডেন্ট হাত তোলে আপনি বলবেন। আমি কি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলেন, আপনি গালিগালাজ কেন করবেন? আচ্ছা আমি বলি, তোমরা তো এখানে সবাই স্টুডেন্ট আছো, এখানে কি গায়ে হাত তুলে নাই? গায়ে হাত তুলতে ঠিক আছে, আপনি গালি দিবেন কেন? আপনি গালি দিবেন কেন? আপনি গালি দিবেন কেন? আপনি রুলস এন্ড রেগুলেশন মানবেন না। আমি বলছি যে এখান থেকে মারছে কেন, পিছন থেকে কেন মারছে? মারার পর আপনি গালি কেন দিবেন? আপনি ওনাকে ধরে আপনি গালি দেই নাই, আপনি দিছেন, আমি কোনো গালি দেই নাই। আপনি একবার ছেলে বলছেন, হ্যাঁ একবার ছেলে বলছি। কেন সে মিথ্যা কথা বলবে? কেন কেন পলায় রইছে? কেন পলায় রইছে সেটা আমারে বুঝাও। এর মধ্যে একজনের সাথে কিসের কথা আটকাইছে? আমি কোন জায়গায় গালি করতেছি? পরে আল্লাহ সাক্ষী, আমি কোন জায়গায় গালি দিছি? ওই সব রেকর্ড আছে, আমি প্রেস চ্যাট দেখবে গালি, এটা কি গালি? এটা কি গালি? সামনে যাবে না গাড়ি, কেন যাবে? এটা কি গালি? এটা গালি? সব গাড়ি ওই জায়গায়। আমার মতো একদম বয়স্ক মানুষের হাতে এখান থেকে ছোট ছোট পোলা পান, আমার তোমাদের সমান আমার ছেলে আছে মিয়া। গাড়ি ওই জায়গায় যায় না, আপনি আপনি কেন আপনি নিজে কথা দেখেন। আপনার ছেলে তো ছাত্র, আপনার ছেলে দাঁড়িয়ে কি বলতো? আপনার ছেলে কি আপনার ছেলে? আমার ছেলের আমি শিক্ষা দেই না যে কিছু হইলে তোমাদের শিক্ষা দেয় না। তোমাদের সমস্যা কিসের? আচ্ছা আমার কথা শোনো। একটা শিশুর জীবন গেছে, আমাদের মতো একটা ছাত্রের জীবন গেছে। শোনো, তোমাদের জীবন গেছে, আমরা সাধারণ মানুষ, তোমাদের স্টুডেন্টের জীবন নিছে, সেটা আমারে বলো। স্টুডেন্টের জীবন নিছে, আমাদের সাধারণ মানুষ নিছে। আমার কথা বলো, অসুবিধা সাধারণ মানুষই নিছে, আমার কথা পুলিশ বুঝতেছে। আমাদের অসুবিধা পুরো বুঝছে না ভাই, ওরা বুঝে না। ওরা যদি বুঝতো তাহলে তোমরা কি এখানে রাস্তা আপনারা যোগ দেন, আমরা তো চাই ওনারা আমার চাকরি বাঁচাবো না, তোমাদের সাথে যোগ দিব। আপনারা তোমরা আমাদের চাকরির নিশ্চয়তা দাও, এখানে যে লোকজনগুলো আছে এদের চাকরির নিশ্চয়তা দাও, তাহলে আমরা তোমাদের সাথে আছি। প্রতিবাদ করতেন, আমরা যাইতে বাধ্য হবো আপনাদের অফিসে, কোনো সমস্যা নেই।
এখানে হলো তো ওই যে বাইক দিয়ে যাওয়ার সময় একজনের গায়ে লাগাই দিচ্ছে বাজাইতেছে, এই হরেন বাজাইতেছে দেখে বারবার অবৈধ যেটা শব্দ করে ওইটা ও বাড়িয়ে দিয়েছে, এর জন্য ওকে আটকানো ছিল এবং ও হেলমেট বিহীন গাড়ি চালাইতেছিল। আমরা জানতে পারলাম সে তো বিজ্ঞান কলেজে ছাত্র বলে। এটা আমার জানা নাই, আমি বলতে পারবো না, কিন্তু সে এখানে বিনা হেলমেটে হলার বাড়ি দিয়ে আমাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে তাকে আটক করা হয়েছে। এখন ভিতরে আমাদের বড় ভাইরা আছে, অন্য বিচার করতেছে। মারধরের ঘটনা কেন হলো? মারধরের ঘটনা হলো ওকে দাঁড়াইতে বলছে, ও দাঁড়ায় না গিয়ে উল্টো আমাদেরকে খারাপ ভঙ্গি দেখাচ্ছে। সে গুন্ডা টেনে চলে যেতে চেয়েছিল, তখন তাকে আটকে মারামারি করা হয়েছে। ওকে সুস্থভাবে দাঁড়াইতে বলছে, উনি দাঁড়ায় নাই। চেষ্টা করো কারা নিচ্ছে তোমাদের লোক, সোজা কথা যাও। বিজ্ঞান কলেজ স্কুল কলেজ ওখানে সাউদি মার্কেটের সামনে তো যাও, তুমি সাউদি মার্কেটের সামনে যাও। সাউদি মার্কেটে গেছে, খোঁজ নাও, দেখো। যা ধরো যা পিছে না যাও, এই তুমি যাও সাথে কি বাইকটা কে নিয়ে গেছে? যাও বাইকটা লাগা গেছে। শেখ হাসিনা সরকার থাকতে অনেক ভালো ছিলাম আমরা, ওই সময় মনে করেন ইনকাম ভালো ছিল। শেখ হাসিনা সরকার সবসময় করে ওই পাশেই থাকছে, উনি থাকাতে আমরা ভালো ইনকাম করছি, ভালোভাবে চলাফেরা করছি। এখন শেখ হাসিনা সরকারই দেশের দরকার। শেখ হাসিনা সরকার থাকলে আমরা ভালো চলতে পারবো। বিগত সরকার যদি না আসে, আওয়ামী লীগ সরকার যদি না আসে, তাহলে সরকার এইভাবে নির্বাচন তো আসলে আগামী নির্বাচন আসলে আদৌ হবো কিনা সন্দেহ, কারণ সরকারে কি করবো এখন মনে করেন যে এভাবে চলতে হবো, তাছাড়া আর কি করতে হবো। সরকার পরিবর্তন হওয়ার কারণে অটো বাইরে গেছে, ঠিক আছে, বেকার হয়ে গেছে অনেকগুলা লোক, আমি নিজেও বেকার, ঠিক আছে। আমি ডিগ্রি পাস করার পরে চাকরি করছি, চাকরি করার পরে চলে গেছে চাকরি, এখন অটো চালাইতেছি, চাকরি পাচ্ছি না, বয়স হয়ে গেছে, এখন সার্টিফিকেটে বয়স হয়ে গেছে, চাকরি হয় না। আর চাকরি যে স্যালারি ধরে স্যালারিতে চলে না। গার্মেন্টসে চাকরি করলেও মনে করেন যে 2 মাস 3 মাস পরে আবার চাকরি চলে যায়, এই কারণে আর চাকরি করি না। আগে আমরা অনেক ভালো ছিলাম, ঠিক আছে, শেখ হাসিনা সরকার থাকতে অনেক ভালো ছিলাম আমরা, ওই সময় মনে করেন ইনকাম ভালো ছিল, ঠিক আছে, চাকরি করতাম, চাকরি চলে গেছে, যার পরে এখন অটো নিচ্ছি, অটো তো ইনকাম হয় না। ভবিষ্যতে আপনার যদি স্থানীয় সরকার সে নির্বাচিত সরকার হয়, তাহলে হয়তো আমরা সুযোগ সুবিধা পাবো, একটু ভাড়া বাড়বো, মানুষের কাজকর্ম থাকবে, সেক্ষেত্রে হয়তো চলতে পারবো ভালো। আগামী নির্বাচন আসলে আদৌ হবো কিনা সন্দেহ, কারণ বিগত সরকার যদি না আসে, আওয়ামী লীগ সরকার যদি না আসে, তাহলে সরকার এইভাবে নির্বাচন তো আসলে, তাহলে সরকার আসলে গ্রহণযোগ্যতা হয় কিনা নির্বাচনটা, কারণ সে পুরান দল, সে একটা দল না থাকলে সরকার এত উন্নয়ন করছে, দেশের এত কিছু করছে, আসলে তো সরকারে এটা করে নাই, করছে যারা মন্ত্রী আছে, বিভিন্ন নেতারা, এরা দেশের মধ্যে নৈরাজ্যকতা সৃষ্টি করছে। শেখ হাসিনা তো দেশের উন্নয়ন করছে, তার সময় তো আমরা ভালো ইনকাম করতাম, ভালোভাবে চলতাম, ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া করাবার পারতাম। শেখ হাসিনা সরকার সবসময় করে ওই পাশেই থাকছে, উনি থাকাতে আমরা ভালো ইনকাম করছি, ভালোভাবে চলাফেরা করছি। এখন শেখ হাসিনা সরকারই দেশের দরকার। শেখ হাসিনা সরকার থাকলে আমরা ভালো চলতে পারবো, সে দেশের অনেক উন্নয়ন করছে। আর মানুষের যখনই ক্রয় ক্ষমতা, ইনকাম বাড়বে, তখন মানুষের মনে করেন যে ক্রয় ক্ষমতা বেড়ে যাব, তখন যাতায়াত চলাফেরা বেশি করব। এখন তো মানুষ করে না, মানুষের পয়সাপাতি নাই, ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই। স্থানীয় সরকার হলে একটা ভালো হয় আমাদের। হ্যাঁ, এরকমই তো, সরকার পরিবর্তন হওয়াতে অনেক গাড়ি দিত, আগে কম আসছে, এখন আরো বেশি। পুলিশের টাকা খায়, পুলিশে কিন্তু সরকারের টাকা দেয় না, এখন বর্তমান পুলিশের টাকা খায়। কি করলা তোমরা? এই কোনো বিচার হইতাছে না। আমার ভাই 18 বছরের ফুলারে খাইয়া দিল, আমার ভাই কোনো হিরোইন না। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামে 20 বছরের এক যুবক নিহত হয়েছে। বুধবার 22 অক্টোবর দিবাগত রাত 3:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর 4:45টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিং এর একটি দোকানে কাজ করতেন জাহিদ। তার বাবার নাম মোহাম্মদ ইমরান। নিহতের বন্ধু আফতাব হোসেন জানান, গতরাতে জেনেভা ক্যাম্পের ভেতরে সংঘর্ষ চলছিল, সেটি দেখতে বাসা থেকে বের হয় জাহিদ। সেখানে 2 পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় সে।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান জাহিদার বেঁচে নেই। উল্লেখ্য, জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রায়শই লেগে থাকে। গত কয়েকদিন ধরেও জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজা চুয়া সেলিম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি চলছে। 2 দিন আগে আইন শৃঙ্খলা বাহিনী 32টি ককটেল সহ বেশ কয়েকজনকে আটক করে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 2 দিন আগে ফার্মগেট এলাকায় ট্রাক চাপায় সিফাত নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুর 12টার দিকে তারা যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তায় অবস্থান নেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান। তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করেছে, আমরা তাদের সাথে কথা বলছি। এ সময় ট্রাক চাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার 21 অক্টোবর লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন। তারপরে নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা। আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা গাড়ি, বাংলাদেশে বাংলা চলবো। বাংলা রিক্সা জানলে বাইরে অটো রিক্সার লাগি আমরা ক্যাব ধরতে পারি না। বাংলা রিক্সা মাঝে এক্সেল দিয়ে বাজাই দে, আমরা ক্যাবও ধরতে পারি না। এরপরে আবার অটোর লাগি গিয়া রাস্তার মাঝে আমরা ক্যাব ধরতে পারি না। সার্জেনে কেদাই দে আমরা বাংলা রিক্সা। আমরা বাংলা রিক্সা যদি না চলে আমরা কিভাবে খাইমু, কিভাবে চলমু? আমরা তো আর টাকা পয়সা নাই একটা অটো লইমু। এরপরে অটো রিক্স এক্সেল ভাঙ্গা জায়গা, এরপর চাক্কা খুললা জায়গা, যাত্রী এক সময় উল্লা গিয়া ফিরে জায়গা। আপনারা যদি পারেন হইতে সব অটো হইতো, বাংলা চলতো না। আর যদি বাংলা চলে অটো চলতো না। মনে করেন সাধারণ রিক্সা এখান থেকে যাত্রী এনে লয়ে যাওয়ান লাগে, এন থেকে এনে লয়ে যাওয়ান যা দাঁড়াই যাত্রী আমরা লয়ে যাইতাম, এনের যাত্রী এনে নামাইতাম, এনের যাত্রী এনে নামাইতাম। অটো বাড়ি গেছে, এখন অটো লাগি কোনো গাড়ি চালান জানা। অনেক মনে অটো যদি তুলিয়া দেন ভালো হইব। আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা গাড়ি, বাংলাদেশে বাংলা চলবো। আমরা তো গরিব মানুষ, আমরা তো করে তো খাওয়া লাগবো। মানে আমাদের কোনো জায়গায় গেলে ধরে, টাঙ্গাইল বাস গেলে ধরে, সোনারগাঁও গেলে ধরে, এরকম জায়গায় জায়গায় ধরে আমরা জোর করে যে কমু যে অমুখী সরকার হবো, এটা কিন্তু হবো না। আল্লাহ যাদের দিন দান করবো সেই সরকার হবো। সুষ্ঠু নির্বাচনে তো আমরা চাই, আমি তো আমরা চাইলে কি এখন তো আর ওই শক্তি নেই। আর শুধু 1971 নয়, বরং 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের কাছে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার রাতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই অ্যাপোলজি আমরা অন্তত 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, আর আমি নিজেও দিয়েছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন তারা যারা চাইবেন যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশে আইনের শাসন কায়েম হোক, সামাজিক সুবিচার নিশ্চিত হোক। বক্তব্যের শেষে তিনি আবারও বলেন, আজ আবারও প্রকাশ্যে বলছি, 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যারা যেভাবে কষ্ট পেয়েছেন, আমিও জামায়াতে ইসলামী তাদের সবার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। বুধবার 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 1947 থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চান। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে অনেকে দেখছেন, তবে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন, ক্ষমা চাওয়ার পাশাপাশি জামায়াত কি তাদের অতীত কর্মকাণ্ডের দায় রাজনৈতিকভাবে গ্রহণ করবে?